সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিডিএফ বা ক্লিনিক্যাল নোটস ডিকোড করতে যাচ্ছি। আর আমাদের আজকের বিষয় হলো টাইফয়েড ফিভার। একদম জীবাণুর অনুপ্রবেশ থেকে শুরু করে একে সমূলে উৎপাটন করার পুরো কৌশল, মানে যাকে বলে ইনভেডার্স প্লেবুক, তার প্রতিটা টপিক আজ আমরা খুঁটিয়ে দেখব। চলুন শুরু করা যাক। আজকের আলোচনাটিকে আমরা 5টি পরিষ্কার ধাপে সাজিয়েছি। 1. টাইফয়েড কী এবং এর কারণ। 2. জীবাণুর গতিপথ ও লক্ষণ। 3. রোগ নির্ণয়। 4. চিকিৎসা ও ব্যবস্থাপনা। এবং সবশেষে 5. প্রতিরোধ ও জনস্বাস্থ্য। তো পর্ব 1, টাইফয়েড কী এবং এর কারণ। চলুন এ রোগের পিছনের মূল অপরাধীটিকে আগে শনাক্ত করি। শুরুতেই সংজ্ঞায় আসা যাক। টাইফয়েড ফিভার মূলত একটি সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। এর পেছনের আসল কালপ্রিট বা অপরাধী হল সালমোনেলা টাইফি। এটি একটি গ্রাম নেগেটিভ এবং বেশ সচল একটা ব্যাকটেরিয়া। মজার ব্যাপার হল 1880 সালে বিজ্ঞানী কার্ল জোজেফ এভার্ড এটি প্রথম শনাক্ত করেন। এই ব্যাকটেরিয়ার একটা বিশেষ ভি ক্যাপসুল আছে যা একে আরও বেশি আক্রমণাত্মক বা ডেঞ্জারাস করে তোলে। যুগ যুগ ধরে মানবদেহের জন্য এ এক বিশাল হুমকি। এখন প্রশ্ন হল, এটি ছড়ায় কিভাবে? মূলত আমাদের দক্ষিণ এশিয়া বা সাব সাহারান আফ্রিকার মতো উন্নয়নশীল অঞ্চলগুলোতে এটি একটি এন্ডেমিক রোগ। সহজ কথায় এটি ছড়ায় ফিকাল ওরাল রুটে, মানে দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে। অনুন্নত স্যানিটেশন, জনবহুল পরিবেশ আর ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, এগুলোই মূলত এই ব্যাকটেরিয়ার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ তৈরি করে দেয়। পর্ব 2, জীবাণুর গতিপথ এবং লক্ষণ। চলুন দেখি এই জীবাণুটা ঠিক কিভাবে আমাদের শরীরে তার সাম্রাজ্য বিস্তার করে। এখানকার চিত্রটি খুব দারুণভাবে দেখাচ্ছে যে এই ব্যাকটেরিয়ার প্রাইম টার্গেট হল আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা পরিপাকতন্ত্র, বিশেষ করে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশ। এখানেই কিন্তু ফিকাল ওরাল সংক্রমণের চক্রটা পূর্ণ হয়। আর হ্যাঁ, অনেক অ্যাসিমটোম্যাটিক বা লক্ষণবিহীন বাহক আছেন যারা নিজের অজান্তেই এই জীবাণু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। ভেতরে ঢোকার এই গল্পটা আক্ষরিক অর্থেই একটা থ্রিলিং মেডিকেল ইনভেশনের মতো। প্রথম ধাপে দূষিত খাবার বা পানির সাথে এরা শরীরে ঢোকে। দ্বিতীয় ধাপে পাকস্থলীর তীব্র অ্যাসিডকেও ধোঁকা দিয়ে এরা সোজা ক্ষুদ্রান্তে পৌঁছে যায়, ভাবা যায়। তৃতীয় ধাপে এরা অন্ত্রের মিউকোসা ভেদ করে সরাসরি রক্তে মিশে যায়, যাকে বলে প্রাইমারি ব্যাকটেরিমিয়া। আর শেষ ধাপে লিভার, প্লিহা আর অস্থিমজ্জায় আস্থানা গেড়ে এরা নির্ভুলভাবে নিজেদের বংশবৃদ্ধি করতে থাকে। শরীরে ঢোকার পর ব্যাকটেরিয়া কিন্তু সাথে সাথে লক্ষণ দেখায় না। গড়ে 10 থেকে 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। এরপর ধীরে ধীরে শুরু হয় দুর্বলতা আর মাথা ব্যথা। এখানকার সবচেয়ে ইউনিক ব্যাপারটা কি জানেন? স্টেপ ল্যাডার জ্বর, মানে জ্বরটা সিঁড়ির মতো ধাপে ধাপে বাড়তে থাকে। সাথে বুকে বা পেটে হালকা গোলাপি রঙের ফুসকুড়ি দেখা দিতে পারে, যাকে বলে রো স্পটস। পালস রেট কমে যাওয়া আর লিভার, প্লিহা বড় হয়ে যাওয়াও এর অন্যতম প্রধান লক্ষণ। পুরো রোগটার 4 সপ্তাহের একটা বেশ কড়া টাইমলাইন আছে। প্রথম সপ্তাহে জ্বর আর অস্বস্তি শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে গিয়ে জ্বরের মাত্রা থাকে একদম তুঙ্গে, সাথে পেটের সমস্যা। কিন্তু আসল ডেঞ্জার জোন বা বিপদের সময় হলো তৃতীয় সপ্তাহ। এই সময়ে মারাত্মক সব জটিলতা দেখা দিতে পারে। এরপর চতুর্থ সপ্তাহে এসে হয়তো জ্বর কমতে শুরু করে, নতুবা রোগীর অবস্থার চরম অবনতি ঘটতে পারে। তৃতীয় সপ্তাহে যে জটিলতাগুলো হতে পারে তা রীতিমতো ভয়াবহ। ঠিকমতো চিকিৎসা না পেলে অন্ত্রে রক্তক্ষরণ বা এমনকি অন্ত্রফুটো হয়ে যেতে পারে, যা সরাসরি লাইফ থ্রেটেনিং। এছাড়া ব্রেনে এনসেফেলোপ্যাথি, হার্টে মায়োকার্ডাইটিস বা ফুসফুসে নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কেউ কেউ তো আবার ক্রনিক ক্যারিয়ার বা দীর্ঘমেয়াদী বাহকও হয়ে যেতে পারেন। তো লক্ষণ আর রোগের এই ভয়াবহ পর্যায়গুলো জানার পর মনে একটাই প্রশ্ন জাগে, তাই না? সাধারণ সব জ্বরের ভিড়ে চিকিৎসকরা কিভাবে এই স্পেসিফিক আক্রমণকারীকে একদম নিখুঁতভাবে শনাক্ত করেন? পর্ব 3, রোগ নির্ণয় এবং পরীক্ষা। এখানেই আসলে রোগীর উপসর্গের সাথে ল্যাবরেটরি বিজ্ঞানের আসল মেলবন্ধনটা ঘটে। শুধুমাত্র জ্বর দেখে কিন্তু টাইফয়েড কনফার্ম করা যায় না। চিকিৎসকদের প্রথমেই ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো অন্যান্য রোগ থেকে একে আলাদা করতে হয়। তারা খোঁজেন ফ্যাগেট সাইন বা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, জিহ্বায় সাদাটে প্রলেপ আছে কিনা বা পেটে চাপ দিলে ব্যথা হচ্ছে কিনা, আর রোগীর সম্প্রতি কোথাও ভ্রমণের বা বাইরের খাবার খাওয়ার হিস্ট্রি আছে কিনা সেটাও খুব গভীরভাবে লক্ষ্য করা হয়। ল্যাব টেস্টের এই টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। প্রথম সপ্তাহে ব্লাড কালচার হলো একদম গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ তখন জীবাণুগুলো রক্তে ঘুরে বেড়ায়। আর আমরা যে উইডাল টেস্টের নাম এত বেশি শুনি, সেটা কিন্তু আসলে প্রথম সপ্তাহের পর থেকে কাজে আসে। স্টুল বা ইউরিন কালচার রেজাল্ট দেয় আরও পরে, দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে গিয়ে।
এছাড়া সাধারণ সিবিসি টেস্টে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া বা লিউকোপেনিয়ার লক্ষণও দেখা যেতে পারে। পর্ব 4 চিকিৎসা এবং রোগীর ব্যবস্থাপনা। জীবাণু তো শনাক্ত হল, এবার আমাদের পাল্টা আক্রমণের পালা। ফার্মাকোলজিক্যাল কাউন্টার অ্যাটাকের সবচেয়ে বড় হাতিয়ার হল অ্যান্টিবায়োটিক। এলাকা ভেদে জীবাণুর ধরন বুঝে অ্যাজিথ্রোমাইসিন বা সেফট্রিয়াক্সনের মতো ওষুধ দেওয়া হয়। তবে সবচেয়ে জরুরি নিয়ম হল 7 থেকে 14 দিনের অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স একদম শেষ করতেই হবে। মাঝপথে থামানো যাবে না। জিঙ্ক সাপ্লিমেন্ট বেশ কাজে দেয় এই সময়, তবে স্টেরয়েড বা সাধারণ ব্যথানাশক ওষুধ একদম এড়িয়ে চলতে বলা হয়। শুধু ওষুধেই কিন্তু সব হয় না, রোগীকে সম্পূর্ণ বেড রেস্টে রাখতে হয়, আর পালস বা ব্লাড প্রেশার নিবিড়ভাবে মনিটর করতে হয়। পানিশূন্যতা রোধে প্রচুর ওয়ার স্যালাইন বা দরকার হলে সরাসরি আইভি ফ্লুইড দিতে হয়। আর খাবারের বেলায় উচ্চ ক্যালোরি এবং সহজে হজমযোগ্য নরম খাবার যেমন স্যুপ বা জাউ ভাত দেওয়া উচিত, যাতে পরিপাকতন্ত্রের ওপর কোনো বাড়তি চাপ না পড়ে। সুখবর হল সঠিক চিকিৎসা আর বিশ্রাম পেলে বেশিরভাগ রোগী 2 থেকে 4 সপ্তাহের ভেতর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তবে সুস্থ হওয়ার পরও কিন্তু রিল্যাপস বা পুনরায় সংক্রমণ হতে পারে, তাই পুরোপুরি বিপদমুক্ত কিনা সেটা নিশ্চিত করতে ডাক্তাররা অনেক সময় ফলো আপ স্টুল টেস্ট সাজেস্ট করে থাকেন। পর্ব 5 প্রতিরোধ এবং জনস্বাস্থ্য। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব কিভাবে এই জীবাণুর বিরুদ্ধে একটা পার্মানেন্ট ঢাল তৈরি করা যায়। ব্যক্তিগত প্রতিরোধের কথা বলতে গেলে প্রথমেই আসে ভ্যাকসিনের কথা। ওরাল বা ইনজেক্টেবল 2 ধরনের ভ্যাকসিনই এখন সহজলভ্য, কিন্তু এর চেয়েও বেশি জরুরি হল আমাদের দৈনন্দিন সচেতনতা। শুধু নিরাপদ বা ফোটানো পানি পান করা, ঠিকঠাক সাবান দিয়ে হাত ধোয়া, আর ওই লোভনীয় কাঁচা বা রাস্তার খোলা খাবার পুরোপুরি এড়িয়ে চলা, এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু রোগ প্রতিরোধে জাদুর মতো কাজ করে। বৃহত্তর পরিসরের কথা যদি বলি, বড় আকারে টাইফয়েডকে পৃথিবী থেকে বিদার করতে হলে নিরাপদ খাবার পানি সরবরাহ এবং সঠিক পয় নিষ্কাশন বা স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার আসলেই কোনো বিকল্প নেই। পুরো ক্লিনিক্যাল নোটস আর গাইডলাইন ঘেঁটে আমরা একটা চরম সত্যের মুখোমুখি হই। অ্যান্টিবায়োটিক হয়তো একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু বিশুদ্ধ পানি আর আধুনিক স্যানিটেশন পারে পুরো পৃথিবীকে সারিয়ে তুলতে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের এই মূল ভিত্তিটা ঠিক না করে কি আসলেই মানবজাতির পক্ষে এই জীবাণুর হাত থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।